হবে যে অডিটিং কি। Auditing is a systematic process of examining accounting data with determining the accuracy and reliability of financial statement and reports. কথাটা আসলে কি বোঝাচ্ছে যে একটা কোম্পানি একটা প্রতিষ্ঠানের যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে তো সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা চূড়ান্ত হিসাবের নির্ভুলতা যথার্থতা বা অ্যাকিউরেসি রিলায়েবিলিটি পরীক্ষা করার জন্য যে পদ্ধতি সেটা কি বলা হয় অডিটিং। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কি হতে পারে, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দেন ব্যালেন্স শিট। তো এই সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোর যথার্থতা কতটুকু, অ্যাকিউরেসি কতটুকু, সেটার জন্য যে পরীক্ষা করা হয় তাকে আমরা অডিটিং বা নিরীক্ষা বলে থাকবো। and auditing comes from the word audier। এই শব্দটা আসলে কোন শব্দ থেকে আসছে? অডিয়ার থেকে। অডিয়ার শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা, ঠিক কোনো কিছু শ্রবণ করা। অর্থাৎ প্রাচীন ইতিহাস থেকে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের কর্মীরা যখন তাদের হিসাব সংরক্ষণ করত বা হিসাবের যে হিসাব তৈরি করত এটা আসলেই তারা সঠিকভাবে তৈরি করেছে কিনা এটার জন্য নতুন অন্য লোক নিয়োগ করতে এবং তারা তাদের কাছ থেকে শুনতো আসলে কিভাবে এই হিসাব কার্যটা সম্পাদন করেছে এবং সেই থেকেই অডিটিং শব্দের উৎপত্তি হয়েছে। ক্যারেক্টারিস্টিক্স অফ অডিটিং। অডিটিং এর আসলে বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা একটু জেনে নেই। যে সিস্টেমেটিক চেকিং সিস্টেম। অডিটিং যে একটা সিস্টেম এটার মাধ্যমে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশন গুলো চেক করা হচ্ছে এবং এটা সিস্টেমেটিক কেন বলা হচ্ছে কারণ এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, সায়েন্টিফিক মেথড ফলো করে আসলে এই ধরনের চেকিং সিস্টেম পালন করা হয়, যে কারণে এটাকে বলা হয় সিস্টেমেটিক চেকিং সিস্টেম। ওয়ার্ক বাই কোয়ালিফাইড পারসন, অর্থাৎ এই যে অডিটিং যারা করবে তাদেরকে বলা হয় তো অডিটর। তো এই অডিটর আসলে কোয়ালিফাইড পারসন, বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা কিন্তু এই কাজটা সম্পন্ন হয়ে থাকে। রিভিউ অফ ডকুমেন্ট, যখন অডিটিং করা হবে তখন কিন্তু একটা প্রতিষ্ঠানের যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু রিভিউ করা হবে, পর্যালোচনা করা হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো কিন্তু পর্যালোচনা করেই কিন্তু একটা অডিটিং করা হবে। গিভিং অ্যাডভাইস, অডিটিং করার পর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো তথ্যের ভুল থাকতে পারে সেটার কারেক্ট করার জন্য কিন্তু এক ধরনের অ্যাডভাইস এখানে দেয়া হয়ে থাকে, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। দেন অ্যাসিওরড অ্যাবাউট দ্য কারেক্ট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ প্রতিষ্ঠানের যে বর্তমান সঠিক সম্পদ এবং লায়াবিলিটিস এর পরিমাণ সম্পর্কে কিন্তু নিশ্চিত হওয়া যায় অডিটিং এর মাধ্যমে। ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, যারা এই নিরীক্ষার কাজ করে তাদেরকে তো বলা হয় অডিটর বা নিরীক্ষক। এখন নিরীক্ষক যখন এই দায়িত্বটা নিয়ে নিবে তখন সে কি করবে, এই দায়িত্বটা তার যে অধস্তন বা সাব অর্ডিনেট রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক। And next point is submission of report। যখন অডিট করা হচ্ছে at the ending stage কি করা হবে, যে পুরো কাজের একটা রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করা হবে, সো সেই রিপোর্ট কিন্তু অবশ্যই সাবমিট করবে। দেন কিপিং নোটবুক, এখানে একটা নোটবুক সংরক্ষণ করবে। এই যে অডিটিং করা হচ্ছে এই অডিটিং এর জন্য কিভাবে কাজগুলো করা হচ্ছে সেটার জন্য একটা তো ডকুমেন্টের মতো কি নোটবুকে সব সংরক্ষণ করে রাখবে। এন্ড দিস ইজ অল অ্যাবাউট ক্যারেক্টারিস্টিক্স অফ অডিটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এন্ড নেচার অফ অডিট বা অডিটিং এর প্রকৃতি। সময় যত পরিবর্তিত হতে থাকে এই অডিটিং এর কিন্তু নেচারটাও চেঞ্জ হতে থাকে। আগে কিন্তু অডিটিং একটা নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু অডিটিং এর স্কোপ, অডিটিং এর সেক্টর গুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, ফাস্ট, অনেক ম্যাসিভ আকারে কিন্তু এটা স্প্রেড হয়েছে। সেটার কথা এখানে বলা হচ্ছে। যেমন ফার্স্টেই বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অডিট।
ফাইন্যান্সিয়াল অডিট আসলে কি, যে একটা প্রতিষ্ঠানের আপনার যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে যে হিসাবগুলো করা হবে, তো এই হিসাবগুলোর যথার্থতা পরীক্ষা করার জন্য যে অডিটিং হবে সেটাকে বলা হবে ফাইন্যান্সিয়াল অডিট। দেন কস্ট অডিট। কস্ট অডিট সম্পর্কে আসলে আমরা কি বলতে পারি, যে কোনো ফার্ম বা প্রতিষ্ঠানের যেই কস্ট অ্যাকাউন্টিং করা, উৎপাদন ব্যয়ের যে হিসাবটা করা হয়, এই উৎপাদন ব্যয় হিসাবের অ্যাকিউরেসির জন্য যে পরীক্ষা করা হবে সেটাকে আমরা বলতে পারি কস্ট অডিট। দেন ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিটটা আসলে কি, যে প্রতিষ্ঠানের ম্যানেজাররা আসলে ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, তারা ব্যবস্থাপনার নীতিমালার আলোকে প্রতিষ্ঠান পরিচালনা করছে কিনা সে সম্পর্কে যেই নিরীক্ষা করা হবে সেটাকে আমরা এখানে বলতে পারি ম্যানেজমেন্ট অডিট। দেন সোশ্যাল অডিট। অডিট তো করা হচ্ছে, এই অডিটের মাধ্যমে আসলে সমাজের কতটুকু উপকার হচ্ছে, সমাজের জন্য কতটুকু বেনিফিট বয়ে আনছে, সেটার জন্য যে নিরীক্ষা করা হবে সেটাকেই বলা হবে সোশ্যাল অডিট। আমরা কিন্তু একটা কনসেপ্ট সম্পর্কে জানি যে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তো এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি ফুললি মেনটেন করতে হয় তাহলে কিন্তু সোশ্যাল অডিট খুব বেশি ইম্পর্ট্যান্ট। দেন বলা হচ্ছে পারফরমেন্স অডিট। প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু তাদের প্রিভিয়াস, তাদের যে বর্তমান যে রেজাল্ট, অর্থাৎ প্রকৃত যে অ্যাকচুয়াল রেজাল্টটা তাদের রয়েছে, প্রকৃত ফলাফল, সেটার সাথে কিন্তু তাদের যেই ফলাফলটা তারা এক্সপেক্ট করেছিল, ফোরকাস্ট করেছিল, যেটা যারা তারা প্রত্যাশা করতে চায় অর্জন করতে, এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেখবে যে আসলে কতটুকু তারা অ্যাচিভ করতে পারলো। অর্থাৎ তারা যে রেজাল্ট আশা করেছিল, যে ফলাফল আশা করেছিল, সেটার সাথে বর্তমান ফলাফলের সামঞ্জস্যতা কতটুকু রয়েছে, আর এটার জন্য যে নিরীক্ষা করা হবে সেটাকে আমরা বলতে পারি পারফরমেন্স অডিট। পারফরমেন্স আসলে এখানে অডিট করা হবে। দেন বলা হচ্ছে হিউম্যান রিসোর্স অডিট। আসলে হিউম্যান রিসোর্স অডিট বলতে আমরা কি বুঝি, একটা কোনো প্রতিষ্ঠানের, অর্গানাইজেশনের যারা কাজ করবে তাদেরকেই তো হিউম্যান রিসোর্স বলা হয়, যারা এমপ্লয়ি তারাই তো হিউম্যান রিসোর্স। তো এই যে হিউম্যান রিসোর্সরা কাজ করছে তাদের জন্য তো ব্যয় করতে হচ্ছে প্রতিষ্ঠানকে, তাই না? তো সেটার জন্য যে হিসাব নিরূপণ করা হবে, সেই হিসাবের জন্য যে নিরীক্ষা, তাকেই বলা হবে হিউম্যান রিসোর্স অডিট। দেন ট্যাক্স অডিট। একটা কোম্পানির ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে, ট্যাক্স নিরূপণের ক্ষেত্রে বা ডিটারমাইন করার ক্ষেত্রে যে অডিটিংটা করা হবে সেটাকে আমরা এখানে বলতে পারি ট্যাক্স অডিট। And final one is farm audit. ফার্ম অডিট আসলে কৃষি খামার অডিটের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তো একটা প্রতিষ্ঠানে কিন্তু কৃষি বা খামার সম্পর্কিত যে আয় ব্যয় হয়ে থাকে, সেই আয় ব্যয়ের জন্য যে অডিটটা করা হবে সেটাকে আমরা এখানে বলতে পারি ফার্ম অডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নেচার অফ অডিট সম্পর্কে আইডিয়া নিতে পেরেছো। দেন বলা হচ্ছে ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজ অফ অডিটিং। দিস ইজ অলসো নোন অ্যাজ অবজেক্টিভস অফ অডিটিং। তো আমরা আসলে যে অডিটিং নিয়ে কথা বলছি, সেই অডিটিংটা আসলে কেন প্রয়োজন সেটা আমরা একটু দেখে নেই। ফার্স্টেই বলেছে যে ডিটেকশন অফ এররস অ্যান্ড ফ্রডস, অর্থাৎ এরর হচ্ছে ভুল এবং জালিয়াতি, ফ্রড মানে জালিয়াতি, ভুল এবং জালিয়াতিকে ডিটেক্ট করা হবে, আইডেন্টিফাই করা হবে। হ্যাঁ, অডিটর যখন একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিরীক্ষণ করবে, অডিটিং করবে, এই নিরীক্ষার মাধ্যমে স্টেটমেন্টগুলোতে কোন কোন ধরনের ফল্ট রয়েছে, এখানে কোনো জালিয়াতি রয়েছে কিনা, সেগুলো কিন্তু অবশ্যই ডিটেক্ট করা হবে। দেন ডিটারমিনেশন অফ অ্যাকিউরেসি অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, একই কথা কিন্তু রিলেটিভলি ক্লোজ। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ডকুমেন্টগুলোকে যখন রিভিউ করা হবে, তো এই ডকুমেন্টগুলোর অ্যাকিউরেসি, রিলায়েবিলিটি কতটুকু সেটা কিন্তু অবশ্যই ডিটারমাইন করা হবে অডিটিং এর মাধ্যমে। দেন বলা হচ্ছে কি এক্সামিনেশন অফ ট্রানজাকশন, স্যার কি এক্সামিনেশন অফ
ট্রানজেকশন অর্থ হচ্ছে লেনদেন করা, প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু লেনদেন হয়ে থাকে। তো এই লেনদেনগুলো কিন্তু এক্সামিন করা ও কিন্তু অডিটিং এর কাজ। বিভিন্ন ধরনের লেনদেন হবে, ক্রয় সম্পর্কিত লেনদেন, বিক্রয় সম্পর্কিত লেনদেন, দেন আদার পান আদার সম্পর্কিত বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে। ঠিক আছে, এগুলোও কিন্তু ডিটারমাইন করা অডিটিং এর একটা উদ্দেশ্য। দেন বলা হচ্ছে ডিপেন্ডেবল ডকুমেন্ট। এই যে অডিটিং এর মাধ্যমে যে একটা রিপোর্ট প্রদান করা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ডেবল একটা ডকুমেন্ট হিসেবে প্রমাণ স্বরূপ কিন্তু কোম্পানিতে থেকে যাবে। কোম্পানি যখন ফিউচারে ফার্দার কোনো স্টেপ নিতে যাবে, কোনো কাজ অ্যাকশন করতে যাবে, যেমন তারা কোনো ঋণ নিতে চাইলো, তারা হতে পারে কি কোনো ভ্যাট বা ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে, শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে, ইভেন অন্যান্য যে কোনো ধরনের সেটেলমেন্টের ক্ষেত্রে কিন্তু এই অডিটিং রিপোর্ট বা যে অডিটিং ডকুমেন্ট এটা কিন্তু একটা ডিপেন্ডেবল একটা অ্যাসেট হিসেবে কাজ করে, তখন তাদের একটা ভ্যালিডিটি হিসেবে। দেন বলেছে ভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ প্রতিষ্ঠানের অ্যাসেট লায়াবিলিটি কি পরিমাণে আছে সেটা কিন্তু ডিটারমাইন করা হয় অডিটিং এর মাধ্যমে। দেন ক্লিয়ার অ্যান্ড ট্রু পিকচার, একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন, ফাইন্যান্সিয়াল পজিশন কেমন, সেটার কিন্তু একটা ট্রু এবং ক্লিয়ার পিকচার পাওয়া যায় অডিটিং এর মাধ্যমে। ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং সিস্টেম, আসলে এই যে যখন অ্যাকুরেসি অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কাজ করা হবে, এক্সামিনেশন, ট্রানজাকশন হবে, ডিপেন্ডেবল ডকুমেন্ট তৈরি করা হচ্ছে, সবকিছু করলে কিন্তু আসলে অ্যাকাউন্টিং সিস্টেমেরই একটা ডেভেলপ হবে। অ্যাকাউন্টিং সিস্টেম ডেভেলপ না করে কিন্তু এই কাজগুলো করা কোনোভাবেই সম্ভব না। দেন যেটা বলা হচ্ছে সেটেলমেন্ট অফ ক্লেমস, অর্থাৎ ভবিষ্যতে যখন কোনো দাবি মীমাংসা করতে যাবে তখনও কিন্তু এই অডিট খুব কাজে দিবে। যেমন হতে পারে বীমা কোম্পানির নিকট থেকে যখন দাবি আদায় করতে যাবে তখন কিন্তু এই অডিটিং রিপোর্টটা কিন্তু একটা ডকুমেন্ট হিসেবে তাদের জন্য কাজ করবে দাবি আদায়ের ক্ষেত্রে। দেন বলেছে ইনক্রিজ ইন রিলায়েবিলিটি, অর্থাৎ একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি নিয়মিত বিশ্বাসযোগ্য অডিটিং করছে প্রতিষ্ঠানের জন্য, এবং এতে করে কিন্তু প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, রিলায়েবিলিটি কিন্তু বৃদ্ধি পায়। অ্যাডভান্টেজেস অফ গভর্নমেন্ট, একই সাথে কিন্তু গভর্নমেন্টের কাছে কিন্তু এক ধরনের রিলায়েবিলিটি তৈরি হয়, এবং এতে করে কিন্তু সমাজের জন্য এক ধরনের কাজ করা হয়ে থাকে, যেটা কিন্তু গভর্নমেন্টকে একরকম সহায়তা করা বলা যেতে পারে। ওকে, দেন লিমিটেশনস অফ অডিটিং। অডিটের যেমন অ্যাডভান্টেজ রয়েছে, ঠিক তেমনি ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশনও কিন্তু রয়েছে। সেই লিমিটেশনগুলো আমরা একটু জেনে নিই স্যার। ইনঅ্যাকিউরেট ইনফরমেশন, দেখো ফার্স্টই বলা হচ্ছে অডিটর যখন নিরীক্ষা করবে সেটা তো অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো থেকে করবে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোতে যদি ইনফরমেশন ইনঅ্যাকিউরেট থাকে, যদি ভুল তথ্য থাকে, তাহলে তো অডিটিংও কি হবে, ভুল তথ্য চলে আসবে, তাই না? তো এটা কিন্তু এক ধরনের লিমিটেশন। দেন অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে অস্পষ্ট, যেহেতু একজন বাইরের ব্যক্তির দ্বারা অডিটিং করা হচ্ছে, তো অনেক সময় কিন্তু এই অডিটিং কিন্তু অস্পষ্ট থেকে যায়। আনরিয়েলিস্টিক প্রিন্সিপালস, অবাস্তব সম্মত, কিছু কিছু সময় অবাস্তব সম্মত কিন্তু অডিটিং করা হয়, কারণ যেই ব্যক্তি অডিটিং করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি বাইরের একজন বিশেষজ্ঞ ব্যক্তি। তো বাইরের একজন ব্যক্তি যখন প্রতিষ্ঠানের হয়ে কাজ করবে তখন কিন্তু তার মধ্যে ওই এনথাসিজম কিন্তু অত কাজ করবে না প্রতিষ্ঠানের জন্য। হ্যাঁ, তখন তার মতো করে কিন্তু একটা রিভিউ সে দিতে চাইবে, ঠিক আছে? অনেক সময় যেটা আনরিয়েলিস্টিক হতেও পারে। দেন বলেছে এক্সাক্ট অডিট নট পসিবল। তো আনরিয়েলিস্টিক প্রিন্সিপালস যদি আনরিয়েলিস্টিকই হয়ে যায় তাহলে কিন্তু এক্সাক্ট অডিট অনেক সময় পসিবল হয় না। দেন বলেছে ইনসাফিসিয়েন্সি অফ এক্সপার্ট অডিটর, অর্থাৎ এক্সপার্ট অডিটরদের কিন্তু
ল্যাকিংস রয়েছে, যদি এক্সপার্ট অডিটরদের ল্যাকিংস থাকার কারণে অনেক সময় কিন্তু আপনার অডিটিংটা কিন্তু এফিশিয়েন্টলি করা সম্ভব হয় না, এটাও কিন্তু একটা লিমিটেশন। রিভিউ অফ প্রিভিয়াস অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই অডিট করার জন্য কিন্তু প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই রিভিউ করে আগাতে হয়, কারণ প্রতিষ্ঠানের যখন অডিটিং করা হবে প্রিভিয়াস ইনফরমেশন গুলো নিয়েই তো করতে হবে তাকে, বা বর্তমান প্রিভিয়াস সব ইনফরমেশন গুলো নিয়েই কিন্তু করতে হবে। হাই কস্ট, অডিটিং করার জন্য প্রতিষ্ঠানকে অনেক কস্ট বিয়ার করতে হয়, কারণ অডিট অন্য একটা অডিট ফার্মের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আবার ইন্ডিভিজুয়াল অডিটরের মাধ্যমে করা হয়, তো এখানে অনেক কস্ট তাকে বিয়ার করতে হয়। বায়াস অফ অডিটরস, আমি আগেই বলেছি অডিটর বাইরের একজন মানুষ, তো সে যদি কোনোভাবে বায়াসড হয়ে যায় তাহলে কিন্তু এফিশিয়েন্ট অডিটিং কিন্তু অনেক সময় পসিবল না। These are the limitations of auditing. Here's concept of bookkeeping, accountancy and auditing. অর্থাৎ বুককিপিং মানে হিসাব সংরক্ষণ, অ্যাকাউন্টেন্সি হিসাব বিজ্ঞান, অডিটিং নিরীক্ষা, এই তিনটা কনসেপ্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই যে বুককিপিং আসলে কি। Bookkeeping is mainly related to identifying, measuring and recording financial transaction, অর্থাৎ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে লেনদেন বা ট্রানজাকশন গুলো হবে সেই লেনদেন গুলো আইডেন্টিফাই করে রেকর্ড করাটাই হচ্ছে হিসাব সংরক্ষণ, যে কারণে এটাকে বলা হয় একটা শুরুর পর্যায়, পুরো অ্যাকাউন্টিং এর প্রাথমিক পর্যায় হিসেবে ধরা হয় বুককিপিং কে, অর্থাৎ যে লেনদেন হবে সেই লেনদেনকে আইডেন্টিফাই করে রেকর্ড জাবেদাভুক্তকরণ করাটাই হচ্ছে বুককিপিং, এবং সেখান থেকে খতিয়ান ভুক্ত করা হবে। দেন বলেছে অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি হচ্ছে পুরো প্রসেসটাকে বলা হচ্ছে, এখানে শুধু আইডেন্টিফাই করে রেকর্ডই করা হবে না, সেখান থেকে রেওয়ামিল তৈরি করা হবে, দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তৈরি করা হবে, ঠিক আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হবে, পুরো হোল প্রসেসটাকে আসলে বলা হবে অ্যাকাউন্টেন্সি। দেন হচ্ছে অডিটিং, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, এটা একটা সিস্টেমেটিক প্রসেস অফ ইভালুয়েটিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টেন্সির মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো পাচ্ছি, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তথ্যগুলো আসলে কতটুকু নির্ভুল এবং কতটুকু অ্যাকিউরেট সেটা জাস্টিফাই করা বা নিরীক্ষা করাটাকে আমরা অডিটিং বলছি। এবং এটা হচ্ছে তিন ধরনের কনসেপ্ট, এবং অনেক সময় এই কনসেপ্টগুলো পরীক্ষায় আসে, তিনটার মধ্যে ডিফারেন্স দেখবেন আপনারা, ডিফারেন্সেস এবং বুককিপিং, অ্যাকাউন্টেন্সি এন্ড অডিটিং, ডিফারেন্সেস বিটুইন অডিটিং এন্ড অ্যাকাউন্টিং। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি আরেকটু বলে দেই যে বুককিপিং হচ্ছে পুরো একটা প্রাথমিক পর্যায়, পুরো হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং এর প্রাথমিক পর্যায়কে আমরা বুককিপিং বলতে পারি, আর অ্যাকাউন্টেন্সি বুককিপিং এর পরপরই আসলে অ্যাকাউন্টেন্সি কিন্তু শুরু হয়ে যায়, আর পুরো অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের সর্বশেষ ধাপটাকে আমরা বলতে পারি অডিটিং, মানে চূড়ান্ত যে পর্যায়টা রয়েছে সেটাকেই কিন্তু আমরা অডিটিং বলতে পারি। আমি আশা করি তোমরা এগুলোর পার্থক্য বুঝতে পেরেছো। Economic demand for auditing. Sorry, কি? Economic demand for auditing. আচ্ছা, ইকোনমিক ডিমান্ড বলতে অর্থনৈতিক চাহিদাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হিসাব নিরীক্ষার আমরা অর্থনৈতিক চাহিদাকে এখানে বুঝে থাকবো, এবং এখানে কতগুলো পয়েন্ট মেনশন করেছি দেখো। অ্যালোকেটিং রিসোর্সেস, অ্যালোকেটিং রিসোর্সেস মানে হচ্ছে সম্পদের একটা বন্টন, সুষম বন্টন হবে সম্পদের, ঠিক আছে। একটা প্রতিষ্ঠান যখন অডিটিং করবে, অডিটিং এর মাধ্যমে সেই প্রতিষ্ঠানের সম্পদ কিন্তু চাইলে সে গোপন করতে পারবে না, সম্পদের অপচয় করতে পারবে না, ঠিক আছে। তো সম্পদ গোপন যখন করতে পারবে না, সম্পদের অপচয় যখন হবে না, তখন কিন্তু এই সম্পদের যে অ্যালোকেশন, ডিস্ট্রিবিউশনটা কিন্তু ইকুয়ালি হবে এবং সুষ্ঠুভাবে হবে। Then to help third party in decision making,
এটা কিন্তু আসলে থার্ড পার্টিকে হেল্প করছে। এখন প্রতিষ্ঠানের জন্য থার্ড পার্টি কারা? এক্সটার্নাল ইউজার রয়েছে প্রতিষ্ঠানে, কিন্তু তোমরা এটা জানো যে প্রতিষ্ঠানের ইনভেস্টর থাকবে, শেয়ার হোল্ডার থাকবে, তারপরে হচ্ছে পাওনাদার থাকবে, পেবল যাদেরকে বলা হয়। হ্যাঁ, তো এই যে এক্সটার্নাল যারা রয়েছে তাদের নিকট এই অডিটিং কিন্তু এক ধরনের ডিসিশন মেকিং হিসেবেও কাজ করে। অর্থাৎ অডিটিং থেকে তারা তথ্য নেব প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সম্পর্কে কিন্তু তারা জানতে পারবে, জেনে তারা কিন্তু ডিসাইড করতে পারবে যে এই প্রতিষ্ঠানে আসলে বিনিয়োগ করা বা ইনভেস্ট করা কতটুকু যুক্তিসঙ্গত তাদের জন্য। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো এটা কিন্তু ইকোনমিক ডিমান্ডই কিন্তু ক্রিয়েট করছে অডিটিং এর মাধ্যমে। দেন বলেছে টু প্রোভাইড ইম্পার্শিয়াল অ্যান্ড আনবায়াসড ইনফরমেশন, অর্থাৎ ইম্পার্শিয়াল নিরপেক্ষ তথ্য সরবরাহ করছে, আনবায়াসড নিরপেক্ষ তথ্য কিন্তু এখানে সরবরাহ করা হবে অডিটিং এর মাধ্যমে। দেন বলেছে টু প্রোভাইড এররলেস ইনফরমেশন, ভুল মুক্ত ত্রুটি মুক্ত তথ্য সরবরাহ হবে। টু প্রোভাইড ফ্রডলেস ইনফরমেশন, জালিয়াতি মুক্ত তথ্য সরবরাহ করা হবে। ঠিক আছে, তাহলে কিন্তু একটা এফিশিয়েন্ট অডিটিং হবে। তাহলে আমরা বলতে পারি অ্যালোকেটিং রিসোর্সেস, সম্পদের সুষম বন্টন, এবং যারা থার্ড পার্টি এই অডিটিং এর ইম্পার্শিয়াল, এররলেস, ফ্রডলেস ইনফরমেশন গুলো ব্যবহার করছে, ইনফরমেশন ব্যবহার করে কোম্পানির ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সম্পর্কে জানতে পারছে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সম্পর্কে জানতে পেরে তারা কোম্পানি সম্পর্কে কিন্তু একটা ডিসিশনে আসতে পারছে যে এই প্রতিষ্ঠানে তাদের জন্য ইনভেস্টমেন্ট কতটুকু সুইটেবল। তো আশা করি got my point about economic demand for auditing. Then concept of assurance services. Assurance, নিশ্চয়তা, একটা নতুন একটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু অলরেডি অডিটিং সম্পর্কে অনেক কিছুই জানলাম, এরপরে কিন্তু এটা আরেকটা কনসেপ্ট টোটালি অন্যরকম। অ্যাসিউরেন্স সার্ভিসেস, নিশ্চয়তা সেবা। আমরা অডিটিং যেটা জানলাম যে অডিটিং এর মাধ্যমে কি করা হবে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ডকুমেন্ট গুলোর অ্যাকুরেসি জাস্টিফাই করা হবে। ঠিক আছে, আর এটা সম্পর্কে, এটার গুণগত মান সম্পর্কে, এই অডিটিং এর গুণগত মান সম্পর্কে যে নিশ্চয়তা দেওয়া হবে সেটাকেই বলা হবে অ্যাসিউরেন্স সার্ভিসেস। দেখো, অ্যাসিউরেন্স সার্ভিসেস আর ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল সার্ভিসেস that improve the quality of information for decision makers, অর্থাৎ যে প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল রয়েছে, হ্যাঁ, কারণ কাজটা তো ইন্ডিপেন্ডেন্ট লোকরাই করবে। হ্যাঁ, যেমন সিএ ফার্মের কথা আমরা বলতে পারি। তো ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনালরা যখন যখন অডিটিং করা হবে, সেই অডিটিং এর উপর কিন্তু আবার একটা নিশ্চয়তা দিয়ে দেওয়া হবে যে আসলে এই অডিটিং এর মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আসলে কোয়ালিটি সম্পন্ন, সেটা সম্পর্কে নিশ্চয়তা দেবে, গুণগত মান সম্পর্কে একটা অ্যাসিওরেন্স দিয়ে থাকবে। দেন এখানে বলা হচ্ছে টাইপস অফ অ্যাসিওরেন্স, যেটা অ্যাটেস্টেশন সার্ভিসেস and other assurance services. Attestation services, আমরা এখানে যে attestation মানে হচ্ছে সত্যায়ন সেবা সমূহ। ঠিক আছে, attestation services সত্যায়ন সেবা সমূহ, যেটা ফার্স্টে বলেছে অডিট অফ হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কিন্তু তোমার এখানে একটা নিশ্চয়তা দেয়া হবে, নিশ্চয়ন দেওয়া হবে, সত্যায়ন দেয়া হবে। ঠিক আছে, এই সত্যায়নটা আসলে বেসিক্যালি কার মাধ্যমে দেয়া হবে? সিএ ফার্ম আমরা জানি, ঠিক আছে, বা বিভিন্ন প্রফেশনাল অডিট ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল মাধ্যমে একটা নিশ্চয়ন দেওয়া হবে যে আসলে গুণগত মান বা গুণগত তথ্য এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো বহন করছে। ঠিক আছে, মানে তথ্যের নির্ভরযোগ্যতা সম্পর্কিত একটা নিশ্চয়ন করে থাকবে। দেন রিভিউ অফ হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ হিস্ট্রিক্যাল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে সেটার পর্যালোচনা সম্পর্কিতও কিন্তু নিশ্চয়ন করা হয়েছে, এটা আসলেই পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা করেই কিন্তু যে অডিটিং করা হয়েছে সেটারও কিন্তু একটা অ্যাটেস্টেশন বা নিশ্চয়নের সেবা দেয়া হবে।
দেন আদার অ্যাটেস্টেশন সার্ভিসেস, আদার অ্যাটেস্টেশন সার্ভিসেস বলতে বোঝানো হচ্ছে অন্যান্য কিছু নিশ্চয়তা সেবাও কিন্তু রয়েছে, মানে সত্যায়ন সেবা রয়েছে। যেমন হতে পারে একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিচালনা সম্পর্কিত একটা ব্যবস্থাপনা থাকে, কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা হবে। এই অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, দ্যাট মিনস ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা মূল্যায়নের জন্য একটা সত্যায়ন কিন্তু করা হয়ে থাকে, যেটাও কিন্তু অ্যাটেস্টেশন সার্ভিসেস মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আদার অ্যাসিওরেন্স সার্ভিসেস, আরো কিছু নিশ্চয়তা সেবার কথা বলা হচ্ছে, যেখানে বলছে যে অ্যাসিওরেন্স সার্ভিসেস অন ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি আসলে প্রতিষ্ঠান ব্যবহার করছে কিনা সেটার উপরে কিন্তু একটা নিশ্চয়তা দেওয়া হবে। তো ইনফরমেশন টেকনোলজি যে প্রতিষ্ঠান ব্যবহার করবে, ই কমার্স মাধ্যমে কিন্তু সেবা দিতেই পারে, ই কমার্সের মাধ্যমে সেবা দেওয়ার কারণে সে কি আসলে ইনফরমেশনের কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা কতটুকু রক্ষা করতে পারছে, কারণ এই প্রতিষ্ঠানের জন্য তো অনেক পার্টিস জড়িত, ইন্টারনাল এক্সটার্নাল। তো এক্সটার্নাল যারা পার্টি রয়েছে, কাস্টমার, ইনভেস্টর, শেয়ার হোল্ডার, সেভারাল পার্টিস রয়েছে, তো তাদের তথ্য সম্পর্কিত যে গোপনীয়তা সেটা কতটুকু রক্ষা করতে পারছে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে, সেটার সম্পর্কিত কিন্তু একটা নিশ্চয়তা দেয়া হবে। দেন বলা হচ্ছে অ্যাসিওরেন্স সার্ভিসেস অন আদার ইনফরমেশন, অন্যান্য কিছু তথ্য সম্পর্কেও কিন্তু একটা নিশ্চয়তা দিবে, যেমন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত গুণগত মান, ঠিক আছে, পণ্যের গুণগত মান, এই সম্পর্কিতও কিন্তু আপনার একটা নিশ্চয়তা কিন্তু দেয়া হবে। এটাই হচ্ছে, এগুলাই হচ্ছে আমাদের টাইপস অফ অ্যাসিওরেন্স সার্ভিসেস। আশা করি বুঝতে পেরেছেন। Then types of audits, খুবই ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন অফ অডিট, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা অডিটের ক্লাসিফিকেশনটা দেখব, যে টাইপস অন দ্য বেসিস অফ বিজনেস অর্গানাইজেশন, অর্থাৎ ব্যবসায় সংগঠনের অ্যাঙ্গেলে পার্সপেক্টিভে অডিটিংটা কেমন। তিন ধরনের, একটা হচ্ছে গভর্নমেন্ট অডিট, স্ট্যাটিউটরি আর নন স্ট্যাটিউটরি। গভর্নমেন্ট অডিটটা কি, একটা দেশের সরকার কিন্তু বিভিন্ন ধরনের লেনদেন করে থাকে, আর এই লেনদেন সম্পর্কিত হিসাব কিন্তু করতে হয়, এজন্য কিন্তু সরকারের একটা হিসাব সংরক্ষণ বিভাগও কিন্তু থাকে, হিসাব রক্ষণ বিভাগ থাকে, ঠিক আছে। তো এই যে লেনদেনগুলোর হিসাব করা হচ্ছে কতটুকু নির্ভুলভাবে করা হচ্ছে, সেটার জন্য সরকার যে অডিটিং করবে সেটাকে আমরা বলতে পারি গভর্নমেন্ট অডিটিং। এবং বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নামক একটা বিভাগ রয়েছে, সেই বিভাগ কিন্তু বাংলাদেশের এই সরকারি অডিটিং করে থাকে। দেন বলা হচ্ছে স্ট্যাটিউটরি অডিট। স্ট্যাটিউটরি অডিট আসলে কি, বিধিবদ্ধ নিরীক্ষণ যেটাকে আমরা বলি। কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু, ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষ কোনো আইনের মাধ্যমে পরিচালিত হয়। স্যার কি বললাম, বিশেষ কোনো আইনের মাধ্যমে পরিচালিত হয়, যেমন যৌথ মূলধনী কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানির কথা যদি বলি, এই জয়েন্ট স্টক কোম্পানি কিন্তু আপনার কোম্পানি আইন 1994 সালের যে কোম্পানি আইন রয়েছে, সেই কোম্পানি আইন মোতাবেক কিন্তু পরিচালিত হতে হয়। তো যে বিশেষ আইন দ্বারা পরিচালিত যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের জন্য যে অডিটিংটা করা হবে সেটাকেই বলা হবে স্ট্যাটিউটরি অডিটিং। এবং এই অডিটিং করার সময় যে অডিটরদের নিয়োগ করা হবে, সেই অডিটরদের দায়িত্ব কি হবে, রেসপন্সিবিলিটি, ডিউটিস, তাদের পারিশ্রমিক কেমন হবে, তাদের দায়, ঠিক আছে, তাদের রাইটস কতটুকু হবে, সেগুলো কিন্তু মেনশন থাকবে। দেন বলা হচ্ছে নন স্ট্যাটিউটরি অডিট। নন স্ট্যাটিউটরি অডিট স্যার আসলে কি, যেমন এক মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অংশীদারি প্রতিষ্ঠান, এদের কিন্তু বিশেষ কোনো আইনের খুব একটা প্রয়োজন হয় না। তো এই প্রতিষ্ঠানগুলোর জন্য যে অডিটিংটা করা হবে তাকেই বলা হবে নন স্ট্যাটিউটরি অডিট। আমাদের সময় খুব বেশি নেই,
দেন বলা হচ্ছে অন দ্য বেসিস অফ পিরিয়ড, অর্থাৎ সময়ের ভিত্তিতে অডিটিং। কন্টিনিউয়াস অডিট, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বছরে কোম্পানি যদি বেশ কিছু অডিট করে থাকে, ঠিক আছে, হতে পারে এক সপ্তাহ পর পর একটা অডিটিং করলো বা এক মাস পর পর অডিটিং করলো, ঠিক আছে, কন্টিনিউয়াসলি, সেটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস অডিট। এই জন্য কিন্তু বারবার তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতে হবে, ঠিক আছে। আর দেন পেরিওডিক্যাল অডিট বা অ্যানুয়াল অডিট কোনটা? একেবারে বাৎসরিক যে অডিট, একটা অডিটিং করা হবে, অর্থাৎ বছর শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে যে অডিটিং করা হবে সেটাকে আমরা অ্যানুয়াল অডিট বলা হবে। আর ইন্টারিম অডিট, ইন্টারিম অডিট তাহলে কোনটা? ইন্টারিম অডিট হচ্ছে অন্তর্বর্তীকালীন কোনো নিরীক্ষা, অর্থাৎ প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট বছরে হঠাৎ করে কোনো যদি অডিটিং করা হয়, সেটা হতে পারে আপনার যে 6 মাস পরে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন অডিটিং করা হলো প্রতিষ্ঠানের জন্য, মানে মাঝ পথে যে প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং অ্যাকুরেসি কতটুকু রয়েছে সেটা কিন্তু সম্পর্কে প্রতিষ্ঠান জানতে পারে এই ইন্টারিম অডিটিং এর মাধ্যমে, ঠিক আছে। বা 7 মাস 8 মাস পরে কিন্তু সে চাইলে করতে পারে। হ্যাঁ, তো আশা করি এই অডিটিং গুলা তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো ডিফারেন্স কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। সরি। দেন বলা হচ্ছে অন দ্য বেসিস অফ স্কোপ, পার্শিয়াল অডিট, অর্থাৎ কোম্পানির সমস্ত স্টেটমেন্টগুলোর, ডকুমেন্টগুলোর কিন্তু অডিটিং করা হবে না। হ্যাঁ, কোম্পানির ক্রয় বিক্রয় সংক্রান্ত যে লেনদেন রয়েছে, বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে, সবকিছু কিন্তু অডিটিং হবে না। নির্দিষ্ট একটা বিষয়ের উপর যখন অডিটিং করা হবে সেটাকে বলা হবে পার্শিয়াল অডিট। অর্থাৎ ধরো কোনো কোম্পানি চিন্তা করলো না তার যে ব্যালেন্স শিট রয়েছে বা তাদের যে ইনকাম স্টেটমেন্ট রয়েছে, শুধু ইনকাম স্টেটমেন্টের বা লাভ ক্ষতির উপর একটা তারা অডিটিং করবে, তাহলে সেটাকে আমরা বলতে পারি পার্শিয়াল অডিট। দেন কমপ্লিট অডিট, অর্থাৎ পুরো সমস্ত ডকুমেন্টগুলো, সমস্ত বিষয়ের উপর যখন অডিট করা হবে সেটাকে কমপ্লিট অডিট বলা হবে। যত প্রকার স্টেটমেন্ট রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 4 ধরনের কিন্তু জেনারেলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার 4 বা 5 ধরনের হবে। তারপর হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের ট্রানজাকশন, এগুলোর উপর কিন্তু অডিটিং হয়। তো এই সবকিছুর উপর যখন যে অডিটিং হবে সেটাকে আমরা কমপ্লিট অডিটিং বলে থাকবো। দেন ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট হচ্ছে, আমরা জেনারেলি জানি যে একটা প্রতিষ্ঠানের অডিটিং কিন্তু নর্মালি প্রতিষ্ঠানের বাইরের লোক দ্বারা করা হয়। তো প্রতিষ্ঠানের নিয়োগ প্রাপ্ত কোনো অডিটরের মাধ্যমে যখন কোনো অডিটিং করা হবে সেটাকে ইন্টারনাল অডিট বলা হবে। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের যে হিসাবটা করা হবে, সেই হিসাব করার জন্য কিন্তু হিসাব রক্ষণ বিভাগ থাকে। তো ওই বিভাগের সাথে কিন্তু এই ইন্টারনাল অডিটরদের কোনো সম্পর্ক থাকে না, ঠিক আছে। তারা প্রতিষ্ঠানেরই লোক, প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, কিন্তু হিসাব রক্ষণ বিভাগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। Then on the basis of subject matter, ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার অনুযায়ী আসলে অডিটিং সম্পর্কে বলা হচ্ছে। অলরেডি এটা আমরা কিন্তু নেচার অফ অডিটে জেনেছি, তো এখানে নতুন করে এক্সপ্লানেশনের দরকার নেই। কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, ব্যালেন্স শিট অডিট, প্রপার্টি অডিট, সোশ্যাল অডিট, পারফরমেন্স অডিট, হিউম্যান রিসোর্স অডিট, ট্যাক্স অডিট। ব্যালেন্স শিট অডিট অর্থাৎ স্পেসিফিক ব্যালেন্স শিটের উপর যে অডিটিংটা করা হয়। আর প্রপার্টি মানে অডিটিং এর যথার্থতা নিরূপণের জন্য যে অডিটিং করা হচ্ছে। Then types of auditor, generally 3 types of auditor. এগুলো হচ্ছে এক্সটার্নাল অডিটর, ইন্টারনাল অডিটর আর গভর্নমেন্ট অডিটর। এক্সটার্নাল অডিটর হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষ যখন অডিটিং করবে, তারা সাধারণত তারা কিন্তু এক মালিকানা অংশীদারি ব্যবসায়ের বা বিভিন্ন প্রতিষ্ঠানের অডিটিং করে থাকে। যেমন সিএ ফার্ম কিন্তু চাইলে এক্সটার্নাল অডিটর, সিএ ফার্ম কিন্তু এক্সটার্নাল অডিটর, বা যে অডিটর সে কিন্তু সিঙ্গেল একজন অডিটর হতে পারে বা কোনো সিএ ফার্মের সাথে কিন্তু সংযুক্ত বা জড়িত থাকতে পারে। ইন্টারনাল অডিটর, ইন্টারনাল অডিটিং আমরা জানতে পারলাম। তো ইন্টারনাল অডিটিং এর মাধ্যমে বুঝতে পারলাম পারবো যে
ইন্টারনাল অডিটর, যারা ইন্টারনাল অডিটিং করছে তাদেরকেই কিন্তু ইন্টারনাল অডিটর বলা হচ্ছে। তারা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তি বা তাদের সাথে হিসাব রক্ষণ বিভাগের কোনো সম্পর্ক থাকে না। গভর্নমেন্ট অডিটরস অর্থাৎ সরকার তার লেনদেন সম্পর্কিত হিসাব নিরীক্ষার জন্য যে অডিটর নিয়োগ দেয় সেটাকে গভর্নমেন্ট অডিটর বলা হচ্ছে। দেন বেসিক প্রিন্সিপালস গভর্নিং অ্যান্ড অডিট, একটা অডিট করার জন্য কিছু প্রিন্সিপালস থাকতে হবে অডিটরের জন্য, যেমন ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, সততা থাকতে হবে, অবশ্যই নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, স্কিলস, কম্পিটেন্স, যোগ্যতা থাকবে, ডকুমেন্টেশন, ঠিক আছে, অর্থাৎ যেই অডিটিংটা করা আছে এটার একটা নথিবদ্ধ করে রাখতে হবে প্রমাণস্বরূপ, প্ল্যানিং, একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকবে, অডিট এভিডেন্স থাকবে, অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল, অর্থাৎ প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম প্রতিষ্ঠান পরিচালনার জন্য সেটা সম্পর্কিত পর্যালোচনাও কিন্তু অডিটিং এ করতে হবে, বা প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে কিন্তু জানতে হবে, একই সাথে অ্যাকাউন্টিং সিস্টেমটাও। অ্যান্ড রিপোর্ট দিতে হবে কিন্তু, কারণ অডিট করে সেখানে ফাইনালি কোনো রিপোর্টই প্রদান করা হলো না, সাবমিট করা হলো না, তো সেখানে আসলে অডিট কখনোই এফিশিয়েন্ট হতে পারবে না। এখানে কিছু পার্থক্য তোমরা দেখে নিবা, ডিফারেন্সেস বিটুইন অডিট, কন্টিনিউয়াস অডিট এন্ড পেরিডিক অডিট, স্ট্যাটিউটরি এন্ড নন স্ট্যাটিউটরি। আর অডিটিং ইনভেস্টিগেশনের মধ্যে একটা পার্থক্য, ইনভেস্টিগেশন আছে যে অডিটিং করা হচ্ছে সেটা তথ্য অনুসন্ধান করাকে বলে, ঠিক আছে, সেটা প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষ করতে পারে, সরকার করতে পারে, কোনো কোর্ট চাইলে করতে পারে, ঠিক আছে। তো এই যেই অডিটিং হবে সেই 3, 4, 5, 6 বছরের অডিটিং এর তথ্য অনুসন্ধান করাটা আছে আসলে ইনভেস্টিগেশন। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের লেকচার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রথম চ্যাপ্টার সম্পর্কে আমরা জানতে পারলাম, ঠিক আছে। তো তোমরা অবশ্যই বাসায় স্টাডি করবে এবং এটার সাথে রেফার যে বুক আছে সেই বইটা কিন্তু অবশ্যই সামনে রাখবে, সেখানে আরো ডিটেলস সবকিছু আছে, ওইখান থেকেও কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আর সাথে এই লেকচার ক্লাস অবশ্যই কিন্তু ফলো করতে হবে। ওকে, তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।